সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি কিন্তু খুবই আনন্দিত। বুঝতে পারছি না আপনাদের কতটা ভালো লাগছে বা উপকারে আসছে। তবে আপনারা এই অনুষ্ঠান থেকে একেবারে মুখ ফিরিয়ে আছেন তা কিন্তু নয়, কারণ আপনাদের লাইক, শেয়ার, মন্তব্য জানিয়ে দেয় আপনারা আমার পাশে আছেন, আর এটাই আমায় উৎসাহিত করে পরের এপিসোডের জন্য নিজেকে প্রস্তুত হতে। শ্রোতা বন্ধুরা, এ যাবৎ অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি, তবে আপনারা যারা সনাতনী ধর্মাবলম্বী আছেন তাদের মাঝ থেকে প্রায়শই হিন্দু আইনে মেয়েদের অধিকার সম্পর্কে জানতে চেয়েছেন। ভাবছি আজ হিন্দু আইনে মেয়েদের উত্তরাধিকার নিয়ে কথা বলবো। আজ আর প্রমাণিত অপ্রমাণিতর গল্প নয়, সরাসরি বিষয়বস্তুতে চলে যাব। তবে মূল বিষয়ে যাবার আগে বলি, আইন বিষয়টি কিন্তু অত্যন্ত কঠিন, এর প্রয়োগ আরো জটিল। তবে একটি কঠিন আর জটিল বিষয়কে কতটা সহজ করে আপনাদের সামনে প্রকাশ করতে পারি, বলতে পারি, আজ হবে তারই পরীক্ষা। আজকের বিষয়বস্তু যেহেতু হিন্দু আইনে মেয়েদের উত্তরাধিকার, আমার মনে হয় হিন্দু আইন কি আমরা সেটা প্রথমে জেনে নিই। খুব সহজে যদি বলি তাহলে বলতে হয়, বাংলাদেশের হিন্দুদের জন্য যে পারিবারিক আইন প্রযোজ্য সেটাই হলো হিন্দু আইন। এ প্রসঙ্গে একটু পরিষ্কার হয়ে নিই, 1955-56 সনে ভারতবর্ষে হিন্দু আইনে আমূল পরিবর্তন আনা হয়েছে। সেজন্য হিন্দু আইনে কন্যার অধিকার নিয়ে যা আমি বলবো আজকে, তা কিন্তু কেবলমাত্র আমাদের দেশের জন্য প্রযোজ্য, মানে বাংলাদেশের জন্য প্রযোজ্য। প্রথমেই একটি সুস্পষ্ট বিষয় জানতে হবে, তা হলো আমাদের দেশে যে দায়ভাগ মতে হিন্দু আইন প্রযোজ্য, সেখানে কোন হিন্দু কন্যা বা নারী উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি প্রাপ্ত হন তা জীবন সত্ত্বে পেয়ে থাকেন। জীবন সত্ত্ব মানে হলো যতদিন বেঁচে থাকবে, মানে জীবন যতদিন ততদিন এ সত্ত্ব থাকবে। আমাদের সবার একটি সাধারণ ধারণা আছে যে বিধবা যে সম্পত্তি পায় কেবলমাত্র সেটাই জীবন সত্ত্বে পেয়ে থাকে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। হিন্দু আইনে কোনো নারী বা কন্যা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি প্রাপ্ত হয় তা কিন্তু কখনোই চূড়ান্ত প্রাপ্তি নয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি সকল ক্ষেত্রেই জীবন সত্ত্বে প্রাপ্ত হবে, মানে যে কন্যা বা নারী উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাবে তা কেবলমাত্র তার জীবিত কাল পর্যন্ত পাবে। তার মৃত্যুর পর সম্পত্তিটি চলে যাবে যার কাছ থেকে সম্পত্তিটি পাওয়া গিয়েছিল তার জীবিত নিকটবর্তী ওয়ারিশদের কাছে। আমার মনে হয় সাধারণ শ্রোতাদের কাছে বিষয়টি পরিষ্কার হলো না, মানে আমি সহজভাবে বোঝাতে পারলাম না। চলুন একটি উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করি। ধরুন গদাধর বাবু মারা গেলেন তার 4 সন্তান রেখে, মানে 4 কন্যা সন্তান রেখে। এই 4 কন্যার মধ্যে একজন অবিবাহিতা, একজন পুত্রবতী, একজন নিঃসন্তান, একজন বিধবা। এখানে গদাধর বাবুর মৃত্যুর পর অবিবাহিতা কন্যার দাবি সবার আগে। আর হিন্দু আইনের বিশেষত্ব হলো এখানে যার দাবি সবার আগে সেই সম্পূর্ণ সম্পত্তি প্রাপ্ত হয়। তো আমরা আগেই জেনেছি যে কোনো কন্যা বা নারী উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পায় তা সবসময় জীবন সত্ত্বে পায়। এখন দেখুন, এই অবিবাহিতা কন্যা যদি অবিবাহিতা অবস্থায় মারা যায়, তবে পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পিতা গদাধরের কাছে ফিরে যাবে প্রতীকীভাবে। এবারে পিতা গদাধরকে মৃত হিসেবে দেখার পর পাওয়া যাচ্ছে তার পুত্রবতী কন্যা, নিঃসন্তান কন্যা এবং বিধবা কন্যা আছে। তো এখন মৃত গদাধরের সম্পত্তি পুত্রবতী কন্যার পুত্র পাবে, এবং এই পুত্র কিন্তু আর জীবন সত্ত্বে পাবে না, পাবে চূড়ান্ত ভাবে। এখানে কিন্তু পুত্রবতী কন্যা পিতার উত্তরাধিকার হয়নি, হয়েছে
পুত্রবতী কন্যার পুত্র। এ প্রসঙ্গে আরো একটু জেনে নিই, তা হলো মৃত গদাধরের নিঃসন্তান কন্যা বা বিধবা কন্যা কখনোই গদাধরের ওয়ারিশ প্রাপ্ত হবে না। সুপ্রিয় শ্রোতা, আমি জানি আপনাদের অনেকের মনেই এই উত্তরাধিকার অমানবিক মনে হচ্ছে। আজকের দিনে যেখানে নারী পুরুষ হাতে হাত মিলিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে এই বৈষম্য মানানসই লাগছে না। একটি কথা মনে রাখবেন, এই আইনটি পঞ্চদশ শতাব্দীতে জীমূতবাহনের সময়কার। পৃথিবী এগিয়ে গেছে, দৃষ্টিভঙ্গি পাল্টিয়েছে, আর সে কারণে সংখ্যাগরিষ্ঠ সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভারতবর্ষে 1955-1956 সনে হিন্দু আইনের উত্তরাধিকারে নারী বা পুরুষ হিসেবে নয়, ব্যক্তি হিসেবে, কন্যা বা পুত্র হিসেবে নয়, সন্তান হিসেবে স্বীকৃতি পেয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের দেশে এই আইনের সংশোধন নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে। আমাদের আলোচনা আজ মতবিরোধ নিয়ে নয়। খুব সহজভাবে আমরা আলোচনা করতে চেয়েছি যে হিন্দু উত্তরাধিকারে নারী বা কন্যার অবস্থানটা কোথায় বা কিভাবে আছে। আবারও বলি, হিন্দু আইনে কোনো নারী বা কন্যা কখনোই চূড়ান্তভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় না। যখনই পাবে তার জীবন সত্ত্বে পাবে। যেমন ধরুন, মৃত গদাধরের যদি একটি মাত্র অবিবাহিতা কন্যা থাকতো, তবে গদাধরের সম্পত্তি এই অবিবাহিতা কন্যাই পেত। যদি এই অবিবাহিতা কন্যার বিবাহের পর তার কোনো পুত্র সন্তান না জন্মায়, শুধু কন্যা সন্তান থাকে, তবে এই কন্যার মৃত্যুর পর বা পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা শেষ হবার পর সম্পত্তি চলে যাবে মৃত গদাধরের নিকটবর্তী ওয়ারিশদের কাছে। আর আগেই তো বলেছি, বন্ধা মানে নিঃসন্তান কন্যা বা বিধবা কন্যা তো কখনোই পিতার উত্তরাধিকার পাবে না। আমরা আশা করতেই পারি একদিন এই অচলায়তন ভাঙবে, কিন্তু যতদিন পর্যন্ত অবিবাহিতা কন্যা, পুত্রবতী কন্যা, নিঃসন্তান কন্যা, বিধবা কন্যারা পিতার সম্পত্তিতে সন্তান হিসেবে স্বীকৃতি পাবে না, ততদিন পর্যন্ত পিতা কিন্তু ইচ্ছা করলেই তার জীবদ্দশায় তার সম্পত্তি এই 4 রকমের কন্যাকে সন্তান বিবেচনায় দানপত্র করে দিয়ে যেতে পারেন। বলে রাখি, এই দানপত্র মূলে যে সম্পত্তি কন্যা পাবে তা কিন্তু চূড়ান্তভাবে পাবে, জীবন সত্ত্বে নয়। আগে এই দানপত্র করতে গেলে রেজিস্ট্রি ফিস এক বড় বাধা ছিল, মানে জমির মূল্যের উপর এই রেজিস্ট্রি ফিস দিতে হতো, যা অনেক ব্যয়সাধ্য ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে এই ধরনের দানপত্র, যেমন পিতা পুত্রকন্যাকে বা স্বামী স্ত্রীকে যে দান দলিল করবেন, তা নির্ধারিত 100 টাকার কোর্ট ফিস দিয়ে করা সম্ভব। শ্রোতা বন্ধুরা, যদি মনে করেন আপনার কন্যাকে সন্তান হিসেবে আপনার সম্পত্তির উত্তরাধিকারের স্বীকৃতি দিতে চান, তবে আপনার জীবদ্দশায় আপনার সম্পত্তির কিছু অংশ হলেও এভাবে দানপত্র করে দিতে পারেন, যদিও দানই কোনো অধিকার নয়। সুপ্রিয় শ্রোতা, হিন্দু আইনে কন্যা সন্তান ছাড়াও বিধবার সম্পত্তি, তারপর স্ত্রীধন, এসব নিয়েও আপনাদের অনেক প্রশ্ন আছে। আমি চেষ্টা করব প্রমাণিত অপ্রমাণিত ফাঁকে ফাঁকে জীবনের চলার পথে যেসব মূল কথাগুলো আমাদের জানা দরকার তা নিয়ে আমি আলোচনা করে যাব। নিশ্চয়ই থাকবেন আপনারা আমার সাথে। আর আজ যে বললাম কন্যা সন্তান নিয়ে হিন্দু আইনের উত্তরাধিকার, এ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের এই চাহিদাগুলো সহজ করে সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টাতেই কিন্তু আমার এই আয়োজন। নিশ্চয়ই আপনাদের অংশগ্রহণে প্রমাণিত অপ্রমাণিত সাধারণের কাছে পৌঁছতে পারবে। গত এপিসোডে আমার 9 মাসের ওকালতি জীবন শেষে প্রথম এজলাসের গল্প বলেছিলাম। চলুন আজ শুনি একেবারে অন্যরকম গল্প। আইন আইন আইন, একই বিষয়ে আর কত গল্প হবে। আজকের গল্পের নায়ক নায়িকা একজোড়া পদ্ম গোখরো সাপ। রাজশাহী কোর্টে অতিরিক্ত মুনসেফ কোর্ট মানে অ্যাসিস্ট্যান্ট জাজ অতিরিক্ত কোর্টে জজিয়তি বয়স 4-5 মাস হবে। একটু একটু মাটি পেতে শুরু করেছি।
পায়ের নিচে। একদিন বিকালে জেলা জজ স্যারের রুমে ডাক এলো। আমি তো ভয়ে অস্থির, আবার কি দোষ করলাম? আজ তো এজলাসে তেমন কিছু ঘটেনি। স্যারের রুমে ঢুকতেই স্যার বললেন, কৃষ্ণা বসো, কেমন লাগছে তোমার বলো। সাদেক স্যার আমার জীবনের প্রথম জেলা জজ ছিলেন। ওনার শান্ত সৌম্য চেহারা আর বটগাছের আশ্রয়ের মতো ব্যবহার ততদিনে আমায় বেশ স্বাবলম্বী হবার সাহস দিয়েছে। আমি সহজভাবে বললাম, স্যার ভালো। স্যার বললেন, চা খাবে? সে সময় জেলা জজ স্যারের রুমে যাওয়া, তার সামনে বসা, আবার চা খাওয়া সবই কিন্তু এত সহজ ছিল না। আমি একটু ইতস্তত হয়ে বললাম, স্যার খেতে পারি। এরপর উনি আমায় জজ কোর্টের লাইব্রেরিটা ঢেলে সাজানোর দায়িত্ব দিলেন। আমি তো দারুণ খুশি। আমার বরাবরই অফ ট্র্যাকের কাজ পছন্দ। উনি আমাকে 4 জন প্রসেসর বার আর 2 জন ক্লার্ক দিয়ে দিলেন। বললেন, আমাদের জজ কোর্টের লাইব্রেরি ভীষণ সমৃদ্ধ, কিন্তু বড্ড অগোছালো। উই পোকা, তেলাপোকা, ইঁদুরের সাথে বইয়ের সহবাস। আমি বললাম, স্যার আমি যথাসম্ভব চেষ্টা করব। এরপর শুরু হলো আমার অমানসিক পরিশ্রম। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা রাজশাহী জজ কোর্ট দেখেছেন বা এখন দেখছেন, তাদের কিন্তু মনে রাখতে হবে আজ থেকে 44 বছর আগে রাজশাহী জজ কোর্টের কথা। তখন পুরানো ব্রিটিশ আমলের স্থাপনা ছিল, লাইব্রেরিতে ছিল নানাবিধ বই, আর তার সাথে তাল মিলিয়ে ধুলা, তেলেপোকা, উই পোকা, কখনো কখনো ইঁদুর। কিন্তু এই যে আমার সবসময় অফ ট্র্যাকের কাজ পছন্দ, সাপ্তাহিক ছুটির দিনে সকালে আমি চলে যেতাম রাজশাহী ইউনিভার্সিটির বাসে করে কোর্টে, আর ফিরতাম সন্ধ্যার পর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান চাচা থাকতেন আমাদের ক্যাম্পাসে। তার কাছ থেকে জেনে নিতাম ক্যাটালগ কিভাবে তৈরি করতে হয়। মানে এদিকে কোর্ট সামলানো আর ওদিকে লাইব্রেরি সাজানো। মহা সমারোহে, মহা আনন্দে চলছে আমার কাজ। মাঝে মধ্যে জেলা জজ স্যার, সিনিয়র জজ সাহেবরা আসতেন দেখতে, চা খেতেন, গল্প করতেন আর বাহবা দিয়ে যেতেন। আমি তো হাওয়ায় উঠতে থাকলাম। এক ছুটির দিনে বৃষ্টি পড়ছিল। আমি লাইব্রেরির কাজ করার জন্য তৈরি হচ্ছি কোর্টে যাব বলে। মা বললেন, এত ওয়েদার খারাপ, দরকার কি আর যাবার? কে শোনে কার কথা? আমার মাথায় তখন শুধু লাইব্রেরি, লাইব্রেরি আর লাইব্রেরি। কোর্টে গিয়ে স্টাফদের নিয়ে পুরনো কাগজপত্রে ঠাসা ছেঁড়া বইয়ের স্তূপ পরিষ্কারের কাজে লেগে গেলাম। একটা বইয়ের পাশে হাত দিয়ে টান দিতেই একরাশ বই ঝুরঝুর করে ভেঙে পড়ল। তার পিছনেই জোড়া পদ্মগোখরো সাপ বেশ বিরক্ত হয়ে কুণ্ডলি ভেঙে হেলতে দুলতে আমাদের চোখের সামনে দিয়ে গুরুগম্ভীর মেজাজে বের হয়ে গেল। আমরা হতবিহ্বল, অবাক বিস্ময়ে কেবল তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলাম। ঘটনাটি এত আচমকা ঘটে গেল যে আমরা কিছুই করতে পারলাম না। জীবনেও ভাবিনি এত কাছ থেকে কোনো প্রস্তুতি ছাড়া এভাবে এ দৃশ্য দেখতে পাব। যে আমি সাপ তো দূরের কথা, দন্তাস্য শুনলেই চেয়ারের উপর পা তুলে বসি, তার পক্ষে এ দৃশ্য হজম করা কতটা কঠিন আজ এত বছর পর আপনাদের বলতে গিয়েও হিম শীতল হয়ে যাচ্ছে শরীর। ঘড়ির কাঁটা মাথা নাড়ছে। এরপর আর কোনো গল্পই চলে না। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন, সাথে থাকুন, কষ্ট করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, যেন আপনার আঙ্গুলের একটি স্পর্শ বদলে দিতে পারে কারো জীবনের গল্প। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আসছি অল্প স্বল্প গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।